আমি আজকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দুইটা বিষয় নিয়ে আমি বলতে চাই। প্রথমটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার বাংলাদেশ ভিজিট করে চলে গেলেন, এর আউটকামটা কি হয়েছে সে ব্যাপারে বলতে চাই। আর দ্বিতীয়ত 30 তারিখ অক্টোবরে লতিবান গ্রামে যে 3জন নিরীহ লোককে হত্যা করা হয়েছে সে ব্যাপারে আমাদের জাতিসংঘের হাই কমিশনার ফর হিউম্যান রাইটস আছেন, ওনাকে আমরা কি কমপ্লেন দিয়েছি সে ব্যাপারে বলতে চাই। আপনারা হয়তো দেখেছেন রাইটস এন্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপ, যেটা একটা দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক, এই পক্ষ থেকে যে মানবাধিকার হাই কমিশনার বাংলাদেশে গিয়েছেন এই ব্যাপারে আমরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এবং বাংলাদেশে যে মানবাধিকার ইস্যুগুলো রয়ে গেছে সে ব্যাপারে আমরা আমাদের যে কনসার্ন আছে সেগুলো নিয়ে আমরা উত্থাপন করেছি। তো আমি বলবো আমরা যেসব বিষয়ে রেজ করেছি সেগুলো অনেক সাকসেসফুল হয়েছে। প্রথম হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস নিজের লেকচারে ঢাকা ইউনিভার্সিটিতে এবং প্রেস কনফারেন্সে বলেছেন কি ইন্ডিজিনিয়াস পিপলস, যারা আদিবাসী, তাদের অধিকারকে স্বীকৃত করতে হবে। তো এই ব্যাপারে বাংলাদেশে সরকার হোক, রাজনৈতিক দল হোক বা যে কোনো সাধারণ লোক হোক, ওরা যদি মনে করেন কি আদিবাসী ওরা বললে বা আদিবাসী শব্দ তার বিরোধিতা ওরা করলে ইন্টারন্যাশনাল কমিউনিটি এটা অ্যাকসেপ্ট করবে না, সেটা একেবারে ভুল। আমি এটা শুধু বলতে চাই কি বাংলাদেশ সে এসে ইউএন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস আদিবাসী শব্দটা ব্যবহার করার পর এটা বাংলাদেশের সকল লোকদের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন কি আদিবাসী শব্দটাকে ওদের গ্রহণ করতে হবে। আর আমরা যে ইস্যুটা রেজ করেছি সেটা হচ্ছে বাংলাদেশ সরকার যে সাংবিধানিক সংশোধনের জন্য যে কমিটি গঠন করেছে সেই কমিটিতে পার্বত্য চট্টগ্রামের বা অন্যান্য এলাকার আদিবাসীদের কাউকে ইনক্লুড করা হয়নি। তাছাড়াও যে রিলিজিয়াস মাইনরিটিস রয়ে গেছে, হিন্দু এবং বৌদ্ধ, খ্রিস্টান, ওদের থেকেও কাউকে ইনক্লুড করা হয়নি। 30 তারিখ যখন প্রেস কনফারেন্স হয়েছিল তখন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস ওই পার্টিকুলার ইস্যুটা স্পেসিফিক্যালি রেজ করেছেন। তো আমি বলবো কি আমরা যেসব ইস্যু হাই কমিশনার কাছে রেজ করেছি সেগুলোর প্রতিফলন হাই কমিশনার নিজেই দিয়েছেন। তো সেই হিসাবে আমরা যে ক্যাম্পেইনটা করেছি ওটা আপনারা বলতে পারেন বা আমরা বলতে পারবো কি একেবারে সাকসেসফুল হয়ে গেছে। দ্বিতীয় ইস্যুটা আমরা আমাদের এই ব্যাপারে কোনো প্ল্যান ছিল না, কিন্তু দ্বিতীয় বিষয়টা আমরা রেজ করেছি সেটা হচ্ছে গতকালকে 31 তারিখ অক্টোবরে আমি নিজে হাই কমিশনার ফর হিউম্যান রাইটস ভলকার টুর্ক, ওনার যে এশিয়া ডেস্কের অফিসার রয়েছেন এবং বাংলাদেশের যাদের হাই কমিশনার স্টাফ রয়েছেন ওদেরকে আমরা একটা চিঠি দিয়ে বলেছি কি লতিবান এলাকায় যে 3জন সাধারণ লোককে ইউপিডিএফর সদস্য বলে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলো বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ আর্মিরা করেছে। আর সেটা করার একটা কারণ হচ্ছে কারণ বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ আর্মি জানে কি পার্বত্য চট্টগ্রাম বিষয়ে 19 সেপ্টেম্বর থেকে 1 তারিখ অক্টোবর পর্যন্ত যেসব হত্যাযজ্ঞ এবং মানবাধিকার লঙ্ঘন হয়েছে সে ব্যাপারে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক প্রশ্ন উঠেছে। শুধু ইউনাইটেড স্টেটস না, যতগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মাইনরিটি রাইটস গ্রুপ, ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ ফর ইন্ডিজিনিয়াস অ্যাফেয়ার্স, পার্মানেন্ট ফোরাম অন দ্য ইন্ডিজিনিয়াস ইস্যুর চেয়ারম্যান, ইউএন স্পেশাল রেপোর্টার অন দ্য রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপল, সবাই এই বিষয়ে প্রশ্ন তুলেছে। তো সেজন্য বাংলাদেশ আর্মিরা টেক্সট বুক স্টাইলের এক্সট্রাজুডিশিয়াল এক্সিকিউশন হায়ার ভিজিল্যান্টের দিয়ে করেছে। সেটা করার কারণ হচ্ছে কি হাই কমিশনার কে বা হাই কমিশনার যারা স্টাফ আছে ওদের কাছে তুলে ধরা কি পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা সেটা বসতি স্থাপনকারীদের নয় বা বাংলাদেশ সরকারের দ্বারা তৈরি নয়, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের লোকেরা একে অপরকে হত্যা করে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি করছে। এই যে কনস্পিরেসি করে
বাংলাদেশ আর্মি 3 জনকে হত্যা করেছে তাদের ভাড়াটিয়া যে ভিজিলান্টি গ্রুপ আছে ওদের দিয়ে, সেটা আমরা হাই কমিশনারের কাছে উত্থাপন করেছি। এবং হাই কমিশনার জানেন কি এই ধরনের হত্যাযজ্ঞ শুধু বাংলাদেশে নয়, অনেক জায়গায় যখন হাই কমিশনার ভিজিট করেন তখন ডিস্ট্রাক্ট করার জন্য এবং নেগেটিভটা চেঞ্জ করার জন্য এই ধরনের হত্যাযজ্ঞ হয়ে থাকে, সেটা শুধু বাংলাদেশে নয়। তো সেই জন্য আমরা যে বিষয়গুলো রেজ করেছি, আমার বিশ্বাস হাই কমিশনার ওটা সিরিয়াসলি দেখবেন এবং বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে যে ভিজিলান্টি গ্রুপসের বাংলাদেশ আর্মি ব্যবহার করছে সেটা কোনো নতুন জিনিস নয়, সেটা আমাদের কথা নয়। সে ব্যাপারে ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ ফর ইন্ডিজিনিয়াস অ্যাফেয়ার্স কুকি চিনদের নিয়ে যে রিপোর্টটা করেছে ওটাতে উত্থাপন করা হয়েছে এবং আমরা সেগুলো হাই কমিশনারের সামনে তুলে ধরেছি। প্রশ্ন হচ্ছে 1997-এর পর পার্বত্য চট্টগ্রামে শান্তি এসেছে, অফিসিয়ালি পার্বত্য চট্টগ্রামে কোনো আর্ম কনফ্লিক্ট নেই, কোনো সংঘাত নেই, কিন্তু তবুও বাংলাদেশ আর্মি পার্বত্য চট্টগ্রামে একের পর এক করে নতুন ধরনের সশস্ত্র সংগঠন গড়ে তুলছে। সেগুলো আমাদের কথা নয়, সেগুলো পত্রিকার কথা, সেগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর কথা এবং সেগুলো আমরা তুলে ধরেছি। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলেছি হাই কমিশনারকে এই যে 30 তারিখ অক্টোবর লতিফানে হত্যা হয়েছে সেটা বাংলাদেশ আর্মির হাইয়েস্ট লেভেলের, যদি অ্যাপ্রুভাল না থাকতো, স্যাংশন না থাকতো তাহলে হতো না। তো এই জন্য চিফ অফ আর্মি স্টাফ নিজেই জানেন এবং সেটা চিটাগং ডিভিশনের যে জিওসি রয়েছেন উনিই জানেন। এবং আমরা যেটা বলেছি সেটা হচ্ছে খাগড়াছড়ি জোনের ব্রিগেডিয়ার জেনারেল এম.এইচ. চৌধুরী এবং কর্নেল আব্দুল হাসনাত জুয়েল, ওনারা যেহেতু খাগড়াছড়ি ডিস্ট্রিক্টে দায়িত্বে রয়েছেন, ওনাদের নেতৃত্বে বা ওনাদের স্যাংশন ছাড়া এগুলো হতে পারে না। এবং আমরা যেটা প্রমাণ করেছি সেটা হচ্ছে শুধু এই ধরনের হত্যা খাগড়াছড়ি ডিস্ট্রিক্টেই হচ্ছে, সেটা 19 সেপ্টেম্বর জুনান চাকমা রুবেল ত্রিপুরার হোক বা 11 ডিসেম্বর 2020-তে বিপুল চাকমা এবং অন্যান্যদের ক্ষেত্রে যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল, তখনও এই যে অফিসাররা আছেন তাদের দায়িত্বে, তাদের কমান্ডে করা হয়েছিল। ইন্টারন্যাশনাল আইনে কমান্ড রেসপন্সিবিলিটি একটা বড় জিনিস এবং সেই হিসাবে যারা খাগড়াছড়ি জোনে বা যে কোনো জোনে দায়িত্বে থাকেন ওনাদের অধীনে, ওনাদের এরিয়াতে যদি এ ধরনের হত্যাযজ্ঞ হয়ে থাকে তাহলে তারা এই ব্যাপারে দায়িত্ববান, তাদের মধ্যে তাদের থেকে অ্যাকাউন্টেবিলিটি স্টাবলিশ করতে হবে। রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপ হাই কমিশনারকে বাংলাদেশ সরকারের সাথে 4টি বিষয়ে উত্থাপন করতে অনুরোধ করেছে। একটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি বা আগে যেসব মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে সেইগুলো ব্যাপারে ইনভেস্টিগেট করার দায়িত্ব অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটসকে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ আর্মি যতগুলো ভিজিলেন্টি গ্রুপস বানিয়েছে সেগুলোর ইনভেস্টিগেশন বাংলাদেশ সরকারকে অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে। তৃতীয়, বাংলাদেশ সরকারকে ইউনাইটেড নেশনস ওয়ার্কিং গ্রুপ অন মার্সেনারিজ যে একটা সংগঠন রয়েছে ওনাকে দেশে নিমন্ত্রণ করে পার্বত্য চট্টগ্রামে কী করে ভিজিলান্তে এবং মার্সেনারিজদের ইউজ করে পার্বত্য চট্টগ্রামের যত সব জনগোষ্ঠী রয়েছে তাদের আত্মনিয়ন্ত্রণাধিকারের যে আন্দোলন রয়েছে ওই আন্দোলনকে কী করে ক্ষতি করছে সেটার জন্য বাংলাদেশ সরকারের এই যে ইউনাইটেড নেশনস ওয়ার্কিং গ্রুপ অন মার্সেনারিজ রয়েছে ওদেরকে এই বছরের মধ্যে পার্বত্য চট্টগ্রাম এবং বাংলাদেশ ভিজিট করার নিমন্ত্রণ দিতে হবে। আর আমরা হাই কমিশনারকে রিকোয়েস্ট করেছি কি ডিপার্টমেন্ট অফ পিস কিপিং অপারেশনকে ইনস্ট্রাকশন দিয়ে খাগড়াছড়ি
জোনের যে দুইজন দায়িত্বপ্রাপ্ত কমান্ড রেসপন্সিবিলিটি যে অফিসারদের রয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল এম.এস. চৌধুরী আর কর্নেল আব্দুল হাসনাত জুয়েল, ওদেরকে যাতে ডিপার্টমেন্ট অফ পিস কিপিং অপারেশনে কোনো মতে ডেভেলপমেন্ট দেওয়া না হয়। আমি এই যে জাতিসংঘের পিস কিপিং মিশন রয়েছে, সেখানে কী করে ডেপ্লয় হয়, কী করে ডিপ্লয় না হয়, কী করে হিউম্যান রাইটস স্ক্রিনিং হয়, সে ব্যাপারে আমি একটু বলে দিতে চাই। জাতিসংঘে আগে এই ধরনের কোনো নীতি ছিল না যেখানে যারা পিস কিপিং ফোর্সে যায় ওদের হিউম্যান রাইটস রেকর্ড রিভিউ করা হবে। 2005 সালে নেপালে যখন মহারাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা নিয়ে দেশ শাসন শুরু করেন, সেই সময় আমরা অনেক সংস্থা মিলে একটা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন করেছি যাতে নেপালের যতগুলো সোলজার্স মানবাধিকার লঙ্ঘনে লিপ্ত তাদেরকে জাতিসংঘে পাঠানো না হয়। সেই ক্যাম্পেইনের মাধ্যমে পলিসি অন হিউম্যান রাইটস স্ক্রিনিং অফ ইউএন পার্সোনেল 2012 সালে ইউনাইটেড নেশন সেক্রেটারি জেনারেল অ্যাডপ্ট করেন। এরপরে আমি স্পেসিফিক্যালি একটা জিনিস বলতে চাই, অনেক নেপালি সোলজার্সকে যারা পিস কিপিং মিশনে জড়িত ছিল বা যাদেরকে ডেপ্লয় করা হয়েছিল, তাদেরকে আমাদের যে ইন্টারন্যাশনাল কোয়ালিশন ছিল ওই রিপোর্টের ভিত্তিতে দেশে ফেরত পাঠানো হয়েছে। এবং একজন নেপালি সোলজার কর্নেল কুমার লামা নামে, যার বিরুদ্ধে টর্চারের অভিযোগ ছিল, ওনাকে লন্ডনে অ্যারেস্ট করা হয়েছিল এবং লন্ডনে ট্রায়াল চলে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করলে কোনো একটা সৈনিককে ইউনাইটেড নেশনস পিস কিপিং মিশনে দেওয়া হবে, ইউএন সিভিল পুলিশে দেওয়া হবে। এই যে নীতি রয়েছে হিউম্যান রাইটস স্ক্রিনিং পলিসি অফ ইউএন পার্সোনেল, সেই মাধ্যমে যে এক্সামিনেশনটা হয় সেটা ডিপার্টমেন্ট অফ পিস কিপিং অপারেশন করে না, সেটা করে অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস। তো সেজন্য আমরা হাই কমিশনার অফিসের যিনি প্রধান জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ককে পার্বত্য চট্টগ্রামের কী করে হতে হচ্ছে সে ব্যাপারে আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমার বিশ্বাস অ্যাটলিস্ট আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলোর ভেরিফিকেশন হবে। পার্বত্য চট্টগ্রামে যদি এই ধরনের মানবাধিকার লঙ্ঘন চলতে থাকে, তাহলে সেই মানবাধিকার বিষয়ে বাংলাদেশের যতগুলো সংস্থা আছে, সে বাংলাদেশ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন হোক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হোক, বা ইন্টারন্যাশনালি যতগুলো সংস্থা রয়েছে, সেগুলোতে বারংবার শুধু রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপ না, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, মাইনরিটি রাইটস গ্রুপ, ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ ফর ইন্ডিজিনিয়াস অ্যাফেয়ার্স, সিএইচটি কমিশন, যতগুলো সংস্থা পৃথিবীতে আছে ওরা রেইজ করবে। তো সেজন্য পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে যদি আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সরকার নিজের ভাবমূর্তি যে নষ্ট হচ্ছে সেটা ইমপ্রুভ করতে চায়, তাহলে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। যদি মানবাধিকার লঙ্ঘন হয়, শুধু রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপ না, সব অর্গানাইজেশন মিলে পার্বত্য চট্টগ্রামে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সে বিষয়ে বারংবার তুলে ধরবে। এবং আমি এটা শুধু বলতে চাই, যদি ইন্টারন্যাশনাল কমিউনিটিতে ইউনূস সরকারের ক্রেডিবিলিটি শেষ হয়ে যায়, যে সরকার তার আপাতত আন্তর্জাতিক সাহায্য বা অভিমত নিয়ে টিকে আছে, সেটাও টিকতে পারবে না। এই বলে আমি এখানে শেষ করলাম।